আসসালামু আলাইকুম। এখানে শহীদ পরিবারের একজন আন্টি আছেন, উনি আমাকে দেখে বললেন যে আমি আপনার ফেসবুক পড়ি বলে আমার মোবাইলটা দেখালেন। তখন আমার মনে হয়েছিল যে ফেসবুকে আসলে কিছু কথা আমার লেখা হয়নি, এবং আমার মনে হয় যে ফোকাসটা আমি আজকাল ওইদিকে দিতে চাই, এবং সেই ফোকাসটা আমি রিসেন্ট বেশ কিছু বক্তব্য একই জিনিসই বলছি। রেজিলিয়েন্স, গুমের যে ভিকটিমরা আমাদের কাছে আসতো তাদের রেজিলিয়েন্স আমাকে আসলে চমৎকৃত করেছে। আমি একটা উদাহরণ দিই। ছেলেটার বয়স 16 ছিল। ওকে একটা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিল, ওকে এবং ওর চারপাশে বেশ কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট কয়েকজনকে তুলে নিয়ে যাওয়া হয়, 3.5 বছর রাখা হয়। ওর সাথে যারা ছিল তারা কেউ ফেরত আসেনি, সবাইকে আমাদের ধারণা উই প্রিজিউম দেম ডেড, ওনাদেরকে মেরে ফেলা হয়েছে। এই ছেলেটা কোনোভাবে বেঁচে ফিরেছে। যেটা রেজিলিয়েন্সের কথা বলছিলাম, যে রিসেন্টলি আমাকে টেক্সট করেছেন এবং টেক্সট করে লিখেছে, আমি কোট করছি, আপু আমি কি মানবাধিকার কর্মী হতে পারি? সেটা 3.5 বছর আয়নাঘর, যেটা আমি বলবো বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট আয়নাঘর। এটা হলো র্যাবের টিএফআই। 3.5 বছর টিএফআই তে ছিল, সার্বক্ষণিক চোখ বন্ধ করা ছিল, সার্বক্ষণিক হাত বাঁধা ছিল। সেই ছেলেটা আজকে জিজ্ঞেস করছে আমি কি মানবাধিকার কর্মী হতে পারি। জুলাই এটা দিয়েছে, হ্যাঁ, জুলাই ওই ছেলেটাকে এই শক্তিটা দিয়েছে। আজকাল আমি আরেকটা জিনিস বলি, সেটা হলো আমি আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে যারা চেষ্টা করছেন তাদের কথাও বলা উচিত, ঠিক আছে? সো রিসেন্টলি একজন পুলিশ অফিসার আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা ঠিক আছে আপনারা কাজ করেছেন তো, কিন্তু আর যাতে আমাদের এগুলো না করতে হয় সেটার জন্য কি করে গিয়েছেন। এটা খুব ভ্যালিড কোয়েশ্চেন, এবং আমার রেস্ট অফ মাই বক্তব্য এটার বিষয়ই হবে। ওনাকে আসলে আমাদের বুঝতে হবে কেন ওনাদের মধ্যে এই প্রশ্নটা আসছে। কারণ এই বাহিনীগুলোতে দেখা যায় যে যখন তাদেরকে এইসব, যেটাকে বলবো আমি ডার্টি ওয়ার্ক, পলিটিক্যাল ডার্টি ওয়ার্ক করানো হয়, তখন বাহিনীর ওপররা এবং রাজনীতিবিদরা এরা মোরাললেস জিতে যায়। যদি এটাকে জেতা বলা হয়, লেজ গুটিয়ে পালানো যদি জিতা বলা হয়, তাহলে জিতে যায়, অর্থাৎ তাদের জীবনটা এখনো আছে তাদের হাতে। কিন্তু বাহিনীর নিম্ন স্তরে অনেকে কোনো না কোনো ভাবে বাধা ফেস করে, সম্পূর্ণ ফেস করে না, আজকে আলোচনা সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু কোনো না কোনো বাধা তারা ফেস করে। এই কারণে তাদের ভিতরে রিয়েলাইজেশনটা আসছে যে দাবার গুটি হিসাবে কতদিন তারা ব্যবহৃত হবে, এটার বিষয়ে একটা ডিসিশনে আসা উচিত। এবং এক্ষেত্রে তখন অনেক সময় দেখা যায় যে তাদের যে ঊর্ধ্বতনরা আছে সেখানে তাদেরকে সহযোগিতা করে না। স্পেসিফিক্যালি বলি, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দুটো আইন আনা হয়েছিল যাতে এই ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা যে ক্রাইম গুলো হয় এগুলো যাতে থামে। কারণ আপনি রাস্তায় যখন পলিটিক্সের সাথে পলিটিক্স ফেস করেন, এটা আপনি মোটামুটি যাওয়া বা বাংলাদেশে ফেস করতে আমরা পারি, কিন্তু যখন আপনাকে আপনি একজন পলিটিক্যাল এন্টিটি, কিন্তু আপনাকে ফেস করতে হচ্ছে রাষ্ট্রীয় সব বাহিনীকে, তখন দ্যাট ইজ মাচ মোর ডিফিকাল্ট টু ফেস, এবং তখন খুবই কঠিন হয়ে যায় যুদ্ধটা। এটাকে থামাতে হবে, আমাদের পলিটিক্যাল অ্যারিনাটাকে ক্লিন করতে হলে এটাকে থামাতে হবে। দুটো আইন, একটা হলো মানবাধিকার কমিশন অধ্যাদেশ এবং অন্যটা ছিল গুম সংক্রান্ত অধ্যাদেশ। এই দুটোই, দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, এই দুটোই বর্তমান সরকার আসার 30 দিনের মাথায় দুটোই কার্যকারিতা হারায়। এবং এই মুহূর্তে আলোচনা চলছে যে তা কি দিয়ে রিপ্লেসড হবে, তাই না? এবং এখানেই হলো আসল কথা, কি দিয়ে রিপ্লেসড হবে। আমি আপনাদেরকে বলতে চাই, সবচেয়ে লেটেস্ট ড্রাফটটা আমার হাতে এখন আছে, কি দিয়ে রিপ্লেসড হবে এক্স্যাক্টলি বুঝে নেন, কারণ এটাই আমাদের দিকে আসছে, এবং যেটা আপনাদের মতো সাহসী মানুষরা যদি এটার বিরুদ্ধে না দাঁড়ান তাহলে এটা থামানো কঠিন। এই দুটো আইনের যে স্পেসিফিক যে সুবিধাটা ছিল সেটা হলো যে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো বিরুদ্ধে অভিযোগ আসে, তাহলে সেটার তদন্ত ক্ষমতা কোনো একটা স্বাধীন এন্টিটির হাতে যাবে। সমস্যাটার কারণটা বোঝা কিন্তু খুব কঠিন না। পুলিশের বিরুদ্ধে তদন্ত যদি পুলিশ করে তাহলে উত্তরটা কি হবে, এটা কি মানে বুঝতে কষ্ট হচ্ছে নাকি আমাদের? অথবা বর্তমান আইনে, গুম সংক্রান্ত আইনে যেটা দেওয়া হয়েছে সেটা হলো যে ধরেন ডিজিএফআই কাউকে তুলে নিয়ে গেল, এটা তো হরদম হয়েছে, এখন তো এটা ডিবেটেবল কিছু না। ব্রিগেড আজমি একটা উদাহরণ, ডিজিএফআই কাউকে তুলে নিয়ে গেল, সেই অপরাধের বা সেই অভিযোগের তদন্ত ক্ষমতা দেওয়া হচ্ছে হলো পুলিশের এসআইকে, ঠিক আছে? আপনি একটু চিন্তা করেন, একজন ডিজিএফআই ডিজিকে একটা পুলিশের এসআই মানে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে সত্য উদ্ঘাটন করছে। এই আইনটা যেভাবে লেখা হচ্ছে, আইনটা ফাংশনাল না করার জন্যই এই পার্টগুলো লেখা হচ্ছে, অর্থাৎ সিম্পলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যদি কোনো ক্রাইম করে তাহলে তাদের বিরুদ্ধে স্বাধীন তদন্ত ক্ষমতা তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই সমস্যা, এই যে একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের বেশ খানিকটা পদস্খলন হচ্ছে, সেই পদস্খলন থেকে তাদেরকে আবার মানে সিরাতুল মুস্তাকিমে ফেরত নিয়ে আসতে হবে, এটা কিন্তু নতুন, আমরা একমাত্র দেশ না যারা ফেস করছে, রিজনালি আছে, মানে ওইসব লন্ডন আমেরিকা তাকানোর কোনো দরকার নেই। আমরা রিজনালি দেখি, নেপাল বা শ্রীলঙ্কা দুটোতেই যখন এই অবস্থা হয়েছিল, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ নাগরিকের উপরে অত্যাচার চালিয়েছিল, তখন এই দুটো দেশে কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগের স্বাধীন তদন্ত ক্ষমতা
জাতীয় মানবাধিকার কমিশনকে দেয়া হয়। এটা কিন্তু আমাদের রিজনালি আছে, এটা দূরের বেশি তাকাতে হচ্ছে না। নেপাল আর শ্রীলঙ্কা আমাদের থেকে অতটাই ভিন্ন যে আমরা ওই একই লেভেলে উঠতে পারছি না। এখন আমি সাধারণত, এবং আমি আপনাদের যুক্তি খণ্ডনগুলো করে দিব, সাধারণত আমরা যখন এই আর্গুমেন্টগুলো দিচ্ছি তখন সরকারের পক্ষ থেকে কি কি বলা হচ্ছে এটা আমি আপনাদেরকে বলছি যাতে আপনাদের সামনে যখন বলা হবে আপনারা যুক্তি খণ্ডন করতে পারেন। প্রথমত ওনারা বলবে, ওনারা বেসিক্যালি দুটো জিনিস আজকাল বলে। একটা বলে হলো যে আমরা এই ধরনের আইনটা এরকম করে করছি কারণ ওয়াইড স্প্রেড এন্ড সিস্টেম্যাটিক যে অফেন্স অর্থাৎ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি যেগুলো আইসিটিতে বিচার হচ্ছে সেগুলো আলাদা করে আনতে হবে। এই কারণে আইনগুলোকে অন্যরকম ভাবে আনতে হবে। যেগুলো ওয়াইড স্প্রেড এন্ড সিস্টেম্যাটিক অফেন্স ওগুলো তো আইসিটিতে যাবে, অন্য ক্রাইমগুলো যেগুলো স্পোরাডিক এবং মানে আইসোলেটেড সেগুলোর জন্য শুধুমাত্র এই পুলিশকে ব্যবহার করা হবে না। এই কথাটার মধ্যে এটা একটা শুভঙ্করের ফাঁকি। কেন জানেন? কারণ যখন আপনার কাছে একটা ক্রাইমের অভিযোগ আসে তখন কি ওটার গায়ে লেবেল দেওয়া থাকে যে এটা ওয়াইড স্প্রেড এন্ড সিস্টেম্যাটিক? আপনাকে তো একটা একটা করে তদন্ত করে তারপরে একটা প্যাটার্ন প্রমাণ করতে হয় যে এটা হলো ওয়াইড স্প্রেড এন্ড সিস্টেম্যাটিক। আপনার তদন্তেই যদি গলত থাকে আপনি কখনো ওয়াইড স্প্রেড এন্ড সিস্টেম্যাটিক প্রমাণই করতে পারবেন না। এটার একটা মানে একদমই বেসিক এক্সাম্পল দিই। 2014 7 খুনের মামলার কথা তো নিশ্চয়ই আপনাদের মনে আছে, নারায়ণগঞ্জ 7 খুনের মামলা। আমরা কি এখন জানি না যে ওই সময় ব্যাপক হারে গুম হচ্ছিল? জানি তো, কিন্তু ওই একটা মামলাতে আটকে ছিল, তাই না? তো যখন অভিযোগগুলো আসে, যখন এভিডেন্সটা আসে তখন ওটা এককভাবে আসতে থাকে। ওই একক মামলাগুলোর তদন্ত যদি সঠিকভাবে না হয় তাহলে আপনি কখনোই এগুলোকে আইসিটিতে পাঠানোর কোনো সুযোগই পাবেন না। এগুলো ওয়াইড স্প্রেড এন্ড সিস্টেম্যাটিক প্রমাণই করতে পারবে না। অর্থাৎ সরকার যেই মানে যে যুক্তিটা দিচ্ছে এটা অন ইটস ফেস এটা কোনো স্ট্যান্ড করতে পারে না। দ্বিতীয় যে জিনিসটা বলবে এবং বলছেন, ওনারা বলছেন যে আমরা আইনগুলো দণ্ড মানে যে দণ্ডাদেশগুলো দেওয়া হচ্ছে অর্থাৎ আমরা ফাঁসির আদেশ শক্ত করছি আমরা ইত্যাদি করছি, কথাটা ঠিক। ওনারা আরো বেশি শক্ত পানিশমেন্টের ব্যবস্থা করছেন, কিন্তু শক্ত পানিশমেন্টের জন্য আপনাকে প্রথম স্টেপ কি করতে হয়? তদন্ত করতে হয়। তদন্তে যদি গলত থাকে ইট ডাজন্ট ম্যাটার কত শক্ত পানিশমেন্ট আপনি দেন, আপনি পানিশমেন্ট কিন্তু পৌঁছাতেই পারবেন না। অর্থাৎ যে যুক্তিগুলো দেওয়া হচ্ছে এগুলো সহজে খণ্ডনীয় এবং খণ্ডন করবেন আমি আশা করি। এবং আমি এখনো আশা করি যে এই বিষয়ে শুভবুদ্ধির উদয় হবে। কারণ ফ্র্যাঙ্কলি আমি খুবই খুবই খুশি যে বাংলাদেশের ডেমোক্রেসি ফেরত আসছে। এটা আমি জীবনে দেখে যেতে পারবো, এটা জেনুইনলি বিশ্বাস করি নাই, কিন্তু দেখে যেতে পারছি। তাহলে এটাকে আমি সেলিব্রেট করবো না কেন? এর মাঝখানে এই ধরনের জিনিসটা আমার কাছে অস্বস্তিকর লাগে। এবং আমি শেষ করবো এখানে। শেষ করার সময় আমি বলছি যে এই জিনিসটা অস্বস্তিকর কেন লাগে, রিস্কটা। আমি রিস্ক দুটা বলবো। একটা হলো রিস্ক অফ রিকারেন্স। একটু আগে শহীদুল আলম ভাই বলে গেলেন যে আমাদের রাজনৈতিক কালচার যদি পরিবর্তন না হয় তাহলে এই জিনিসগুলোকে আটকানো খুব কঠিন। আমি এটার সাথে একমত কিভাবে? আমি যখন এসব বিষয় নিয়ে আলোচনা করেছি তখন আমাকে এভাবে করে বলা হচ্ছে যে কিন্তু বর্তমান সরকার গুম করার চিন্তা করছে না, তাহলে এত দুশ্চিন্তা কেন? আমি বিশ্বাস করছি আসলে করছে না। আই ডোন্ট থিংক সো। আমার কাছে মনে হচ্ছে না যে এই মুহূর্তে কেউ আসলে এরকম ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক গুমের কথা চিন্তা করছে, কিন্তু এটা তো পয়েন্ট না। আমি তো কারো দয়া দক্ষিণার উপরে ভরসা করতে রাজি না। কোনো একজন চিন্তা করলো কি করলো না তার মর্জির উপরে আমি কি বিচার পাবো কি পাবো না এটা তো বিশ্বাস করো আমার এই সিস্টেমে ঢোকার তো কোনো দরকার নাই। আমি একটা সিস্টেম চাচ্ছি, আমি একটা রাজনৈতিক কালচার চাচ্ছি যেখানে এটা সিম্পলি কাজ করবে না। এটা করতে পারবেন না আপনি। করতে গেলে কেউ না কেউ এসে আপনার দরজায় ঠকঠকে বলবে যে না ভাই আপনি এই ক্রাইমটা করতে পারবেন না। এবং এখানে যে আমরা অনেক ওলট পালট কিছু চাচ্ছি তা না। অন্য কোন ক্রাইমের ক্ষেত্রে বলেন তো এই যুক্তিটা ব্যবহার করা হচ্ছে? আমরা কি রেপের ক্ষেত্রে বলি যে রেপের তো মানে এটা তো কোনো প্ল্যান করছি না, এই কারণে আইন করার দরকার নেই? এই কথাটা কি আর কেউ বলে যে আমরা এই ক্ষেত্রে বলবো যে ও আচ্ছা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো এরকম প্ল্যান করছে না সেই কারণে আইনটা করার দরকার নেই? কথাটা এটা আর কোন ক্ষেত্রে এই যুক্তি ব্যবহার করা হয়? কোনো ক্ষেত্রে যুক্তি এটা ব্যবহার করা হয় না। দ্বিতীয় এবং শেষ পয়েন্ট এই যে এই রিস্ক গুলোর ভিতরে, সো একটা হলো কি যে রিকারেন্স হবে, ক্রাইমের রিকারেন্স হবে যদি আমরা এটাকে এখন আইন করে সমাধান না করতে পারি। অর্থাৎ ওই মানে স্বাধীন তদন্ত করার ক্ষমতা যদি ফেরত না আসতে পারি তাহলে এটা রিকারেন্স হবে। এক সেকেন্ড রিস্কটা, এবং এই রিস্কটা ফারুকি ভাইয়ের কাছ থেকে আমি আসলে শিখেছি, সেটা হলো কি মেমোরির ইস্যুটা। there is a reputational risk here for the government এবং for the country as well. রিসেন্টলি আমি ব্রিটিশ হাউস অফ কমন্সে আয়োজিত একটি সভায় বক্তব্য দিচ্ছিলাম এবং বক্তব্যের শেষে আমি গুম নিয়ে কথা বলছিলাম। তখন শেষে ওখানে অডিয়েন্স থেকে অনেকগুলো প্রশ্ন এসেছিল যেটার বেসিকটা এরকম ছিল। বেসিকটা ছিল যেখানে ওনারা বাংলাদেশ হাসিনা পরবর্তী বাংলাদেশকে কোনোভাবে হাসিনার সময় বাংলাদেশের সাথে ইকুয়েট করার চেষ্টা করছে। হ্যাঁ, সো বলছে যে কেন এখনো তো আইন হচ্ছে না, তার মানে তো একই জিনিস। আমি বলছি না বাবা, দুটোর মধ্যে ব্যাপক পার্থক্য। একটা হলো যে ক্রাইমটা 15 বছর ধরে করেছে, আর একটা হলো এখানে একটা আইন হচ্ছে না। দুইটাকে একত্র করার কোনো সম্ভাবনাই নেই। হাসিনার ক্রাইম এটা একটা অন্য লেভেলের ক্রাইম। কিন্তু সমস্যাটা হচ্ছে যে যেহেতু এই জিনিসগুলো একে একে ধরিয়ে দিতে হয়,
আমরা একটা রেপুটেশনাল রিস্ক, এটা সরকারের জন্য সত্যি, আমাদের দেশের জন্য সত্যি, রেপুটেশনাল রিস্কে পড়ে যাচ্ছি, যেখানে আওয়ামী লীগের ক্রাইমটাকে লৌহ করে দেখার সুযোগ দেওয়া হচ্ছে। বলা হচ্ছে এমন ভাবে যে আরে তোমরা তো হলে গিয়ে তৃতীয় বিশ্বের দেশ, তোমাদের দেশগুলি এরকমই, এখানে কখনো আসলে বিচার হয় না, এখানে কখনো আসলে আইন ঠিকভাবে হয় না, এখানে সবসময় তোমরা দয়া দাক্ষিণের উপরেই থাকো। এটা সত্যি না, উই আর রিয়েলি নট লাইক দ্যাট। কিন্তু আমাদের দালিলিক প্রমাণ দেওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। তো আমি আশা করব যে অ্যালং উইথ দ্য কনভারসেশন যেটা আপনাদের মধ্যে হচ্ছে অ্যাবাউট ভিকটিম সেন্ট্রিক, যেটা খুব সুন্দরভাবে ঋতু প্রেজেন্ট করেছে, যে ভিকটিম সেন্ট্রিক জাস্টিসের ক্ষেত্রে, ভিকটিম সেন্ট্রিক হিলিং এর ক্ষেত্রে, অ্যালং উইথ দ্যাট কনভারসেশন যে রেকারেন্স, নন রেকারেন্স আমরা কিভাবে এনশিওর করবো, রেকারেন্স কিভাবে থামাতে পারবো এই ক্রাইমগুলো, এটা খুবই জরুরি এবং আশা করি এখানে সহযোগিতা করবেন। ধন্যবাদ।